মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ কোর্স পর্ব 4। তোমরা জানো এই কোর্সে আমরা কোনি উপন্যাসটা নিয়ে সংক্ষেপে হৃদয়গ্রাহী আলোচনা পরিবেশন করছি। একই সঙ্গে কোন অংশ থেকে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ বা কোন লাইন কোন প্রসঙ্গ গুরুত্বপূর্ণ সেটাও বলে দিচ্ছি। যেহেতু কোনি একটা দীর্ঘ উপন্যাস, তোমরা যদি ভালোভাবে না বোঝো তাহলে কিন্তু সমস্যায় পড়বে। গত 3 পর্বে আমরা কোনি উপন্যাসের 1 থেকে 6 নাম্বার পরিচ্ছেদ পর্যন্ত আলোচনা করেছি। আজ আলোচনা করব 7 আর 8। কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের আমি বলি। আমাকে একজন ভাই আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন ফেসবুক গ্রুপে একটি পোস্ট করে, সেখানে সিনেমার একটা স্ক্রিনশট আর বইয়ের লেখার একটা স্ক্রিনশট, যেখানে বইয়ে লেখা রয়েছে ক্ষিতীশ 70 সংখ্যা দেওয়ালে টানিয়ে রেখেছিল, কিন্তু সিনেমায় দেখা যাচ্ছে 60। তাহলে কোনটা ঠিক? প্রথমেই তোমাদের বলি, কোনি যে সিনেমাটা হয়েছিল সেটা তোমাদের এই পাঠ্য উপন্যাসকে অবলম্বন করে, কিন্তু উপন্যাসের সবকিছু হুবহু সিনেমাতে ব্যবহার করা হয়নি। তোমরা অনেকেই সিনেমা দেখে বাবা মাকে বলো আমি কোনি সিনেমা দেখে নিয়েছি সব পারবো। আসলে এটা কিন্তু ভ্রান্ত ধারণা, কারণ সিনেমাটা দেখলে তুমি বেসিক বিষয়টা বুঝবে। বিভিন্ন লাইন তুলে প্রশ্ন, বিভিন্ন অঙ্গভঙ্গি, ধরো ক্ষিতীশ একটা হাত তুললো বা কোনির 2 চোখ জলে ভরে উঠলো, এটা কিন্তু বা এই লাইনগুলো কিন্তু সিনেমা দেখে বোঝা যাবে না। তাই যারা সিনেমা দেখেছো ঠিক আছে, বোঝার সুবিধার জন্য কোনি সিনেমা দেখা যেতেই পারে, কিন্তু তুমি যদি পাঠ্য বই খুঁটিয়ে না পড়ো তাহলে কিন্তু পরীক্ষাতে লাভবান হবে না। আর পাঠ্য বইয়ে যে তথ্যগুলো লেখা এটাই চূড়ান্ত। সিনেমাতে যে তথ্যগুলো দেখানো হয়েছে সেগুলো কিছু কিছু অংশ বিনোদনের স্বার্থে অন্য রকম করে দেখানো হয়েছে। আর একটা বিষয় বলবো, কোনি উপন্যাস সাজেশন করে একেবারেই পড়বে না, তাহলে কিন্তু বিপদে পড়বে। আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে বলি। এই মোটা উপন্যাস 14টা পরিচ্ছেদ আছে, প্রতি পরিচ্ছেদে 5 থেকে 6টা করে গুরুত্বপূর্ণ লাইন আছে। তাহলে 14x6 করে দেখো কতগুলো প্রশ্ন হচ্ছে। তুমি যদি মনে করো কারোর কথা শুনে একটা বা দুটো বা 5টা প্রশ্ন পড়লে কোনির প্রশ্ন সব কমন চলে আসবে, সেটার সম্ভাবনা একেবারেই নেই। আমি তোমাদের সতর্ক করছি। দেখো, গল্প, কবিতা, নাটক, এমনকি ব্যাকরণের অংশের প্রশ্ন কমন তোমরা পেয়ে যাবে, রচনাও কমন পেয়ে যাবে। এটা অধিকাংশ অভিজ্ঞ স্যারেরাই যেভাবে তোমাদের পরামর্শ দেবেন সেই অনুযায়ী পড়লে তোমরা কমন পাবে, কিন্তু কোনি উপন্যাস কমন পাওয়ার সম্ভাবনা খুব কম। ভাগ্য ভালো না হলে তুমি কিন্তু কমন পাবে না। তাই কমনের ভরসায় না থেকে উপন্যাসটা বুঝে বুঝে তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমাদের এই কাজ সহজ করার জন্যেই আমাদের কোর্স। তাহলে সম্পূর্ণ কোর্সের ভিডিও দেখো, ভালো লাগলে বলবো না, তোমরা লাইক করে দিয়েছো, সাবস্ক্রাইব করেছো জানি, যেটা করনি সেটার কথা বলে দিচ্ছি, ভিডিওটাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দিও। 7 নাম্বার পরিচ্ছেদের প্রথম 1.5 পাতাতে, অর্থাৎ প্রথম পৃষ্ঠা আর তার পরের পৃষ্ঠাতে আমরা দেখব কোনিকে কেমন ভাবে ক্ষিতীশ অনুশীলন করাচ্ছে, সাঁতার প্র্যাকটিস করাচ্ছে তার বর্ণনা। এখান থেকে একটা বড় প্রশ্ন দেয় যে ক্ষিতীশ কোনিকে কিভাবে সাঁতারের প্রশিক্ষণ দিয়েছিল বা যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিল তার বর্ণনা দাও। তোমরা কিন্তু লাইনগুলো ভালো করে পড়ে নেবে। এরপর দেখা যাবে ক্ষিতীশ কোনিকে সাঁতার শেখাচ্ছে, তখন অ্যাপেলো ক্লাব থেকে বেরিয়ে আসছে অমিয়া আর বেলা। তারা দুজন একে তো ক্ষিতীশকে দেখতেই পারে না, ক্ষিতীশের জন্য তারা জুপিটার ক্লাব ছেড়ে আর কি অ্যাপেলোতে ভর্তি হয়েছে। এখন দেখছে অ্যাপেলোতে ক্ষিতীশ তার শিষ্যা কোনিকে সাঁতার শেখাচ্ছে। ক্ষিতীশের প্রতি আক্রোশ, রাগ, প্রতিহিংসার বশবর্তী হয়ে অমিয়া বলছে, আরে এই মেয়েকে দিয়ে খিদ্দা আমাকে ডাউন দেওয়া হবে, আমাকে, আমি এত বড় সাঁতারু, কম্পিটিশনে পড়লে, আমার সঙ্গে প্রতিযোগিতায় নামলে ওই মেয়েটা, ওই কোনি, ওই কালশিটে রোগা মেয়েটা আমার পা ধোয়া জল খাবে, ও আমার পা ধোয়া জলেরও যোগ্য নয়। মানে এইরকম ঔদ্ধত্যপূর্ণ একটা মন্তব্য করে। ক্ষিতীশ বুঝেছিল কোনিকে দিয়ে খাটাতে গেলে তাকে একটু লোভ দিতে হবে, কারণ কোনি খুব দরিদ্র পরিবারের সন্তান,
তাছাড়া ক্ষিতিশ সিংহ কোনিকে একদম অমানসিক পরিশ্রম করাতো। সবার আগে সাঁতার কাটাতে নিয়ে যেত, সবাই বাড়ি টাড়ি চলে গেছে, তারপরেও কোনিকে খাটাচ্ছে। তারপর ক্ষিতিশ বলল, কোনি, তুমি যদি আরো খানিকক্ষণ সাঁতার কাটো, আমি তোমাকে টিফিন খাওয়াবো। কোনি ঘুরে দাঁড়ালো। ক্ষিতীশের টিফিন খাওয়ার কথাটা তার ভালো লেগেছে। সে অতিরিক্ত সাঁতার কাটছিল। আর তখনই ওই অমিয়া বেলা তাকে দেখলো, দেখে অমিয়া ওই সব কথা বলেছিল। সাঁতার কাটানোর পর্ব শেষ। ক্ষিতীশ আর কোনি বাইরে বেরিয়েছে। হঠাৎ বিষ্ণুধরের সঙ্গে ক্ষিতীশের দেখা। বিষ্ণুধর ক্ষিতীশকে বলল, আপনি আমাকে যে বক্তব্য লিখে দিয়েছেন ওর অনেকগুলো জায়গা বুঝতে পারছি না, আপনি আমার সঙ্গে গাড়িতে চলুন, আমায় বুঝিয়ে দেবেন। হঠাৎ কোনি ক্ষিতীশের পাঞ্জাবি ধরে টেনে বলছে, আমার ডিম কলা খাওয়াবে বলেছিলে, তার কি হবে? ক্ষিতীশ কি করবে? 1 টাকা কোনির হাতে দিয়ে দিল। তখনকার দিনে 1 টাকার মূল্য অনেক ছিল, তাতে ডবল ডিম, কলা, বাটার টোস্ট এগুলো সব হয়ে যেত। কোনি 1 টাকা নিয়ে চলে গেল। ক্ষিতীশ বিষ্ণুধরকে গোটা বিষয়টা, মানে বক্তব্যের যে যে জায়গা বুঝতে পারছিল না, ভালো করে বুঝিয়ে দিলেন। দেখবে অনেকে ব্যায়াম করবার জন্য এরকম ছোট বস্তার মধ্যে বালি টালি ভরে ঝুলিয়ে টুলিয়ে রাখে। ক্ষিতীশ এই সব জিনিস নাড়াচাড়া করছিল। বাড়িতে ঢুকলো তার বউ, মানে স্ত্রী লীলাবতী। লীলাবতী বলল, এইসব কি কারণে? ক্ষিতীশ বলল, কোনির জন্য। লীলাবতী বলল, কোনিকে? বলল, একটা মেয়ে পেয়েছি, একদম আকড়া মাটি, ওকে না আমি শেখাবো, ভাবছি আমাদের বাড়ি এনে রাখবো। লীলাবতী খুব বাস্তববাদী মহিলা। তিনি বললেন, দেখো, বাজে খরচ করা চলবে না। আমি আমাদের এই ছোট্ট প্রজাপতি ব্লাউজের দোকানটার ছোট্ট ঘরে হচ্ছে না, হাতিবাগানের কাছে বড় একটা ঘর ভাড়া নেব। সেলামি চাইছেন 5,000 টাকা। এত টাকা আমাকে দিতে হবে, কাজেই বাজে খরচ করা চলবে না। এসব কোনো মেয়েকে আমি বাড়িতে ঠাঁই দেব না। পরদিন কোনি ক্ষিতীশকে বলল, খিদ্দা, আমাকে আপনার ডিম কলা এগুলো দেওয়া লাগবে না, আপনি বরং আমাকে 1 টাকা করে প্রতিদিন দেবেন, টিফিনের খরচটা। ক্ষিতীশ একটু আশ্চর্য হলো। কোনি সাঁতার কাটছে। সেদিন ক্ষিতীশ তাকে বলল, একদিন তোর দাদাকে আসতে বলিস, দেখে যাবে তুই কতটা শিখলি। কোনি বলল, আমার দাদা ভীষণ অসুস্থ। তারপর সাঁতার শেষে টিফিনের খরচ বাবদ 1 টাকা কোনির হাতে ক্ষিতীশ দিল। কোনি বলল, খিদ্দা, আমাকে আর 2 টাকা দেবে? আগামী 2 দিন আর কোনো টাকা দেওয়া লাগবে না। দাদা তো অসুস্থ, বাড়িতে চাল নেই, তাই চাল কিনতে হবে। ক্ষিতীশ তখন বুঝে গেল, এই মেয়েটা এই যে যে বলেছিল যে ডিম কলা আমি বাড়ি নিয়ে খাবো, তারপর ডিম কলার বদলে টাকা দিলে বাড়ি নিয়ে গেল, আসলে এই টাকাটা ও বাড়ির কাজে, সংসারের কাজে ব্যয় করত। বিকেলে সাঁতার কাটা শেষ, কোনি বাড়ি চলে গেল। ক্ষিতীশ ওকে এক্সট্রা টাকা দিল। তার ঘন্টাখানেক পরে ক্ষিতীশ কোনিদের বাড়িতে গেল। গিয়ে দেখলো কোনির দাদা কমল অত্যন্ত অসুস্থ, তার ইনফ্লুয়েঞ্জা রোগ হয়েছে। কোনি তার দাদাকে কথা দিল, সে একদিন অলিম্পিকে যাবে, বড় সাঁতারু হবে। ক্ষিতীশ কথাটা শুনল। এই জায়গাতে আমাদের 7 নাম্বার পরিচ্ছেদটা শেষ হলো। এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে? ক্ষিতীশ কোনির জন্য কেমন কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিল? ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো। ক্ষিতীশ বলেছিল, তুই আরো এক্সট্রা 2 ঘন্টা খাটবি, তোকে আমি ডিম কলা টিফিন খাওয়াবো। বলেই ক্ষিতীশ মনে মনে দুঃখ পেল, ইস, একটা মেয়ে, মানে হাড় ভাঙা পরিশ্রম করেছে, তাকে খাবারের লোভ দেখিয়ে আরো হাড় ভাঙা পরিশ্রম করানোটা অমানুষের মতো কাজ। তখন ক্ষিতীশ মনে মনে দুঃখ পেল। যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট। কোন প্রসঙ্গে ক্ষিতীশ আর কি কোনিকে এই কথাগুলো বলেছিল? সময়কে হারানোর কথা, যন্ত্রণাকে হারানোর কথা, এটা। নেক্সট, খুব ইম্পর্টেন্ট লাইন, প্রতিহিংসা পরায়ণ অমিয়া বেলার কাছে বলছে, ওই কোনি কম্পিটিশনে পড়লে আমার পা ধোয়া জল খাবে। অর্থাৎ কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। খুব ইম্পর্টেন্ট লাইন। নেক্সট, বিষ্ণুধরকে ক্ষিতীশ বক্তব্যের লাইন বোঝাচ্ছে। তার মধ্যে এক জায়গায় বক্তব্যে ছিল ট্যালেন্ট ঈশ্বরের দান, এক জায়গায় ছিল মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক, বা একটু নিচে ছিল সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। এই লাইনগুলো তুলে প্রশ্ন আসতে পারে এখান থেকে মূলত এই রকম। তারপর ধরো, তোর ওষুধ আমি পেয়েছি হিয়ামিত্তির, এই রকম একটা লাইন। আর
একদম শেষের পৃষ্ঠায় অর্থাৎ 38 পৃষ্ঠায় ঘন্টাখানেক পরেই ক্ষিতীশ হাজির হলো কনিদের ঘরের দরজায়। সেখানে গিয়ে কি কি অভিজ্ঞতা হলো, কনিদের জীবনের পারিবারিক জীবন কতটা দৈন্য দশায় কাটতো, ঘদ্দরের অবস্থা কেমন, এই জায়গা থেকে তোমরা কিন্তু পড়ে নেবে। এবার অষ্টম পরিচ্ছেদ। তার আগে বলো, একদম সংক্ষেপে ছোট করে আমি যে আলোচনা করছি এতে সত্যি তোমার উপকার হচ্ছে তো? তুমি মন দিয়ে শুনছো তো? যদি শুনে থাকো তাহলে কেমন লাগে আমাদের এই পর্ব আমাকে লিখে জানাতে কিন্তু ভুলো না। অষ্টম পরিচ্ছেদ একধারে যেমন মজাদার, একধারে অত্যন্ত দুঃখের। ক্ষিতীশ আজকে সকালবেলায় কনিকে সাঁতার শেখাবে বলে অ্যাপেলোয়ে গেছে, গিয়ে দেখছে কনি অ্যাবসেন্ট। কনি সাধারণত অনুপস্থিত থাকে না। অপেক্ষা করার পরেও কনি এলো না। ক্ষিতীশ চলে গেল বিষ্ণুধরের বাড়ি। ক্ষিতীশের মাথাতে একটা মতলব আছে। কি মতলব? একদিকে বিষ্ণুধর যিনি ভোটে দাঁড়াতে চান, অন্যদিকে সেই এলাকাতে যিনি ভোটে জিতে অলরেডি এত বছর এমএলএ হয়ে রয়েছেন তিনি বিনোদ ভর। এবার ক্ষিতীশ সিংহ ভাবল আমি বিষ্ণুধরের সাহায্যে নিজের কিছু উদ্দেশ্য পূরণ করব, ব্যক্তিগত স্বার্থে নয়, কনির স্বার্থে। তাছাড়া অ্যাপেলো ক্লাব যেখানে ক্ষিতীশ নতুন গেছে কনিকে সাঁতার শেখানোর জন্য, সেই ক্লাবের প্রেসিডেন্ট জানিয়েছে, জানিস ক্ষিতীশ, বিএএস সিলেকশন কমিটি থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। তার মানে বাংলায় যত ক্লাব আছে তাদের নিয়ে বিএএস একটা সমিতি তৈরি হয়, মানে সুইমিং ক্লাব আছে, তারা মিলে তাদের কর্মকর্তারা মিলে ঠিক করবে যে বাংলা থেকে কয়জন প্রতিযোগী মানে সেরা সেরা কারা অল ওভার ইন্ডিয়াতে খেলতে যাবে, অর্থাৎ জাতীয় স্তরের চ্যাম্পিয়ন প্রতিযোগিতাতে কারা কারা যাবে। সেই যে কমিটি, সিলেকশন কমিটি, সেখান থেকে অ্যাপেলোর প্রেসিডেন্টের নামটা বাদ দেওয়া হয়েছে। কারণ অ্যাপেলোতে ক্ষিতীশ গেছে তাই প্রতিহিংসা পরায়ণ হয়ে অ্যাপেলোর নামটা কেটে দিয়েছে। তাছাড়া অ্যাপেলোর প্রেসিডেন্ট নকুল মুখার্জি ক্ষিতীশকে বলল, জানিস আমাদের সুইমিং ক্লাবে ফান্ডিং এর অভাব, টাকার অভাব, দেখিস তো কেউ যদি টাকা দিতে চায়, কিছু ডোনেশন করে, আমরা তাকে ক্লাবের প্রেসিডেন্ট করে রাখবো। ক্ষিতীশ তাই বুদ্ধি করে বিষ্ণুধরকে গিয়ে বলল, আপনি একটা ক্লাবের প্রেসিডেন্ট হন, আপনার যিনি প্রতিপক্ষ তিনি দেখুন সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট, আপনি শুধু বক্তৃতা দিয়ে তাকে আর কত ডাউন দেবেন, আপনি প্রেসিডেন্ট হন, আমি ব্যবস্থা করে দেব। ক্ষিতীশ একটু রহস্য করে বলল, এই প্রেসিডেন্ট হতে, অ্যাপেলোর প্রেসিডেন্ট হতে প্রত্যেকে চাইছে, এমনকি এমএলএ যিনি এখনকার এমএলএ তিনিও চাইছেন তার লোককে দিয়ে এই ক্লাবটা দখল করে নিতে। আপনি চটপট এই ক্লাবে যুক্ত হয়ে যান, এত টাকা ডোনেশন দিন। এই সময় এরকম আলোচনা হচ্ছে, হঠাৎ দেখলো সেই বাড়িতে লীলাবতী অর্থাৎ ক্ষিতীশের স্ত্রী। ক্ষিতীশ বুঝতে পারল যে তার বউ লীলাবতী বলেছিল আমরা নতুন দোকানের ঘর ভাড়া করব, তার জন্য 5,000 টাকা দিতে হবে। তখন ক্ষিতীশ তার বউকে দেখে বুঝতে পারল এই বিষ্ণুধরের কাছ থেকেই কাকতালীয়ভাবে তার বউ ঘর ভাড়া নিয়েছে, আর তার বউ বিষ্ণুধরকে 5,000 টাকা দিয়ে গেছে। বিষ্ণুকে ডেকে ক্ষিতীশ বলল, আপনি কি এই মহিলার কাছ থেকে 5,000 টাকা নিয়েছেন? বিষ্ণু বলল, হ্যাঁ। ক্ষিতীশ তখন বলছে, এই মহিলা আমার স্ত্রী, ওনার কাছ থেকে টাকা নেওয়া মানে আমার কাছ থেকে নেওয়া। আমি আপনার বক্তব্য আর লিখে দেব না, আপনি আমার বউয়ের কাছ থেকে টাকা নিয়েছেন, আপনি না জেনে যদি নেন, এখন জেনেছেন আমার বউ, টাকা ফেরত দিন। বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ। বিষ্ণুধর বলল, অনেক দূর উঠে গেছি, আমি তো অনেক এগিয়ে গেছি ভোটে দাঁড়াবো বলে, আপনি পেছন থেকে সরে যাবেন না। তখন ক্ষিতীশ বলল, ঠিক আছে, আপনি কিছু টাকা ডোনেশন দেবেন, 2,000 টাকা মতন, একটা লাইলনের কস্টিউম কিনে দেবেন, ওটা কনিকে দেবে, আর আমার বউয়ের টাকা ফেরত দেবেন, তাহলে আমি আপনার সঙ্গে আছি। বিষ্ণুধর রাজি হয়ে গেল। ক্ষিতীশ একদিকে ক্লাবের জন্য 2,000 টাকা জোগাড় করলো, কনির জন্য একটা কস্টিউম জোগাড় করলো, আর তার ঘরের 5,000 টাকা ঘরেই ফেরত আনলো। এসে তার বউকে বলছে, ও তুমি ওনার কাছ থেকে ঘর ভাড়া নিয়েছো, আমায় বললে টাকা লাগতো না, উনি আমার কাছ থেকে পরামর্শ নেন, কিন্তু কি করবো বলো তো, তোমায় বলেছিলাম আমাদের বাড়ি কনিকে রাখি, তুমি তো রাখতে দিলে না। উনি বলেছেন কনিকে ওই বাড়িতে রাখবেন, ফ্রিতে খাওয়া দাওয়া দেবেন, ওনার কাছ থেকে কি টাকা ফেরত চাওয়া যায়? এই রকম একটা রহস্য করলেন। আসলে ক্ষিতীশের মাথায় আর একটা প্ল্যান ছিল যে বউকে টাকাটা ফেরত দিলে বউ খুশি হবে, তখন বলবে কনিকে আমাদের সঙ্গে থাকতে বা খাওয়ার একটা সুযোগ করে দাও, কনিরা গরিব লোক এটা জানে। এর মধ্যে
ক্ষিতীশ ভাবলো কোনি কেন সাঁতার কাটতে আসছে না, কোনিদের বাড়ি গিয়ে কোনিকে বকছে, হ্যাঁ কেন আসিস না এই সেই। পাশ থেকে একজন এসে বলছে, গত রাতে কোনির দাদা কমল মারা গেছে। কোনি বিষণ্ণ মুখে এসে বলছে, খিদ্দা আমরা এবার খাবো কি? এখানেই এই অনুচ্ছেদ শেষ। এখান থেকে কি কি পড়তে পারো, এখান থেকে একটু দেখে রাখবে, বিষ্ণুধর চূর্ণ বিচূর্ণ বা গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না, লাইনটা গুরুত্বপূর্ণ। আর একদম শেষে খিদ্দা এবার আমরা কি খাবো, এই যে উনি কথাটা বলেছিল এই অংশটা, এগুলো একটু পড়ে নিও। আজকের পর্ব এখানেই শেষ করলাম। কেমন লাগছে আমাদের এই ক্লাস বা কোনিটাকে সহজে বোঝানোর যে প্রচেষ্টা, সেটা কিন্তু আমাকে লিখে জানাতে ভুলো না। তোমাদের জন্য নানা রকম আলোচনামূলক ভিডিও, সাজেশন, পোস্ট রয়েছে, সেগুলোও কিন্তু দেখে নিও। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।